আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিশ্বের এই মহা দুর্যোগময় মুহূর্তে সকলে বাসায় সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমার মজিদুল্লাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদুল্লাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো আজকে আমি তোমাদের হোম প্রিপারেশন এর এক্সামের প্রথম পর্ব আইসিটি বিষয়ের একটা রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব, যার ফলে তোমরা অ্যাসাইনমেন্ট লিখতে বা তোমাদের হোম প্রিপারেশনের যে এক্সাম এটা লিখতে তোমাদের অনেক সুবিধা হবে আশা করি। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমাদের প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আছে, দেখো উদ্দীপকে বলেছে ডক্টর জামিল একজন কৃষি গবেষক, তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলল। ডক্টর জামিল একদিন তার বন্ধু চিকিৎসকের নিকট গালের আঁচিল অপারেশনের জন্য গেলেন। বন্ধু তাকে স্বল্প সময়ে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। তা আমি জেনারেলি তোমাদের গড় খ নিয়ে আলোচনা করব। গড় খ যেহেতু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তোমরা পারবে আশা করি, এই জন্য আমি ফোকাস করব বেশি গড় ঘ এর উপর। তো এখানে গ নাম্বারে বলেছে ডক্টর জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। তো এখানে উদ্দীপকে দেখো বলেছে সে একজন কৃষি গবেষক, তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলল। এটা জেনারেলি তোমাদের বইয়ের চ্যাপ্টার 1-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে টপিকটা আছে সেটাকে নির্দেশ করছে। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বা টেকনোলজি ব্যবহার করে কোনো একটা ফসলের বীজকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তোলা যায়, যার ফলে সেটা পূর্বের থেকে দ্বিগুণ বা তার থেকেও বেশি পরিমাণ ফসল উৎপাদনের সহায়তা করে থাকে। তো এটা মেইনলি গদাকটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে নির্দেশ করছে। সো এটা তোমরা সেভাবে সুন্দর করে নিজেদের মতো সাজিয়ে লিখবে। গদাক বলেছে ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ ডক্টর জামিলের বন্ধু যে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন, এটা মূলত তোমাদের যে ক্রায়োসার্জারি টপিকটা আছে, ক্রায়োসার্জারিকে নির্দেশ করছে। ক্রায়োসার্জারি টপিকটা তোমরা ইতিমধ্যেই পড়েছো। তো এখান থেকে জানা যায় যে ক্রায়োসার্জারি হলো এমন একটা পদ্ধতি যেটা খুবই কম তাপমাত্রায়, হ্যাঁ, খুবই কম তাপমাত্রায় রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি, এবং এটার মাধ্যমেই ডক্টর জামিলের বন্ধু চিকিৎসা করে থাকেন। তো তোমরা নিজেদের মতো করে অবশ্যই এটার আনসার করবে। তারপর চলো 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি সমীরের অফিসে ইন্টারনেট সংযোগের জন্য যে তার মাধ্যম ব্যবহার করা হয়েছে তাতে কোনো ধাতব পদার্থ ব্যবহার করা হয় না, তাই তো? সমীরের অফিসের অভ্যন্তরে কোনো রকম স্টোরেজ ব্যবহার না করেই ট্রান্সমিট করে। রিয়াজের ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের সময় প্রথমে স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে এবং পরে তা কে ট্রান্সমিট করে। তো 2 নম্বর প্রশ্নের গ দাগে বলেছে সমীরের ব্যবহৃত মাধ্যমটি সুবিধাজনক কিনা বিশ্লেষণ করে তোমার মতামত দাও। তো সমীর যে মাধ্যম ব্যবহার করেছে ডেটা ট্রান্সমিশনের জন্য সেটা কোনটা বলেছে, তাতে কোনো কি ধাতব পদার্থ ব্যবহার করা হয় না। এটা মেইনলি তোমাদের অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবলকে নির্দেশ করছে। আমরা জানি ফাইবার অপটিক ক্যাবলে কি করা হয়, কোনো রকম ধাতব পদার্থ ব্যবহার করা হয় না বলে এটাকে বলে নন মেটালিক ক্যাবল। হ্যাঁ, নন মেটালিক ক্যাবলের মাধ্যমে অপটিক্যাল ফাইবারের ডেটা ট্রান্সমিট করা হয়। এটা অবশ্যই কিসের মাধ্যমে? আলোর গতির সাহায্যে, তাই তো? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে। তো সমীরের ব্যবহৃত মাধ্যমটি মেইনলি বলেছে ফাইবার অপটিক্যাল ক্যাবল। তো ফাইবার অপটিক্যাল ক্যাবল সুবিধাজনক কিনা এটার বিশ্লেষণ করতে বলেছে।
তারপর ঘ দাগে বলেছে সমীর ও রিয়াজের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। তো প্রথমে বলেছে সমীরের অফিসের অভ্যন্তরে কোনো রকম স্টোরেজ ব্যবহার না করে ডেটা ট্রান্সমিট করে, আর রিয়াজের ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিটা কি, অবশ্যই একটা প্রাইমারি স্টোরেজে সেটা সেভ করে প্রথমে এবং তারপরে ট্রান্সমিট করে, তাই তো। তো এই দুইটা পদ্ধতি মেইনলি নির্দেশ করছে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, তাই না। আমরা অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে জানি প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটা হলো অ্যাসিনক্রোনাস। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে কি হয়, কোনো রকম প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, যেটা সমীরের অফিসের অভ্যন্তরে বলেছে সমীরের অফিসের অভ্যন্তরে কোনো রকম স্টোরেজ ব্যবহার না করে ডেটা ট্রান্সমিট করে, এটা হলো তাইলে অ্যাসিনক্রোনাস। আর রিয়াজের ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটি হলো সিনক্রোনাস, যেটার মাধ্যমে অবশ্যই প্রথমে এটা প্রাইমারি স্টোরেজের ডিভাইসে কি করা হয়, সংরক্ষণ করা হয় এবং সেটা পরে অবশ্যই ট্রান্সমিট করা হয়। তো একটা হলো সমীরেরটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, আর রিয়াজেরটা হলো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। হ্যাঁ, তারপরে 3 নম্বরে একটা ব্লক ডায়াগ্রাম দিয়েছে, চিত্র 1-এ দিয়েছে এক্স ওয়াই ইনপুট নিচ্ছে, এস অন সি অন হচ্ছে আউটপুট পাচ্ছি। চিত্র 2-এ বলেছে এক্স ওয়াই এবং সি আই ইনপুট নিচ্ছে এবং এস এবং সি নট হলো কি নিচ্ছে, আউটপুট পাচ্ছি। তো এরকম ব্লক ডায়াগ্রাম আমরা ইতিমধ্যে দেখেছি, আমাদের প্রথম যে চিত্রটি আছে এটা মেইনলি হাফ অ্যাডারকে নির্দেশ করছে। হাফ অ্যাডারে আমরা জানি কি হয়, দুইটা বিটকে যোগ করে এসে হচ্ছে তোমার যোগ ফলকে রাখে এবং সিতে কি রাখে, ক্যারি। তো এখানে এক্স ও ওয়াই দুইটা ভ্যারিয়েবল ধরা আছে, যেটার যোগফলের মাধ্যমে আমরা একবার এস অন এবং সি অন পাচ্ছি, তাই তো। তো বলেছে গ দাগে এস কে শুধুমাত্র এক্সর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এস বলতে বুঝিয়েছে চিত্র 2। হ্যাঁ, চিত্র 2-এ যে এসটা আছে এটাকে কি বলেছে, এক্সর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো এটা তোমরা বুঝতে পারছো, চিত্র 2টা হলো আমাদের ফুল অ্যাডার, যেটা আমরা 3টা বিটকে যোগ করে, দুইটা হলো বিট আর একটা হলো ক্যারি বিট, 3টা বিটকে যোগ করে এটার সাম এবং ক্যারিকে আমরা আউটপুট পাই। তো এখানে সাম যে আমরা আউটপুটটা সমীকরণ পাবো, আমরা জানি সামের সমীকরণটা হলো এ প্রাইম বি সি প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম, এরকম একটা সমীকরণ পাওয়া যায়। এখান থেকে সরলীকরণের মাধ্যমে অবশ্যই লাস্টে একটা কি সমীকরণ থাকে, এস ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি পাওয়া যায়। তো মেইনলি তোমাদের সামের প্রথমে ট্রুথ টেবিল আঁকতে হবে, সেখান থেকে আমাদের সেখান থেকে আমাদের সমীকরণের সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার ফলে আমাদের একটা এক্সরের সমীকরণ পাবো, সেটা হলো হবে এ এক্সর বি এক্সর সি। শুধুমাত্র সেটাকে কি করতে বলেছে, বাস্তবায়ন করতে বলেছে এক্সর গেটের মাধ্যমে, তাই না। তারপর ঘ দাগে কি বলেছে, চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করা যায় কি না। চিত্র 1 হলো তোমার হাফ অ্যাডার, চিত্র 2 হলো কি ফুল অ্যাডার। তো এখানে মেইনলি বলেছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় কিনা। তো এটা তোমাদের ইতিমধ্যে শেখানো হয়েছে যে দুইটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। তো অবশ্যই তোমরা পারবে আশা করি। ঘ নাম্বার। তো তারপর আমাদের 4 নম্বরে কি আছে, 4 নম্বরে একটা সার্কিট দেওয়া আছে, তাই না, লজিক সার্কিটে দেওয়া আছে, যেটার গ দাগে বলেছে এফ এর মান সরলীকরণ করো। অর্থাৎ এই সার্কিটের আমাদের যে সমীকরণটা আমরা পাবো, এখান থেকে তোমরা যে কোনো দুইটা ভ্যারিয়েবল ধরবে। হ্যাঁ, সাপোজ কেউ এ আর বি ইনপুট ধরতে পারো বা পি কিউ ইনপুট ধরতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে ইনপুট যে কোনো দুইটা ধরবে, ধরার পরে সেটার মাধ্যমে একটা সমীকরণ বের হবে। আমি যদি প্রথমটা ইনপুট এক্স এবং দ্বিতীয়টা ওয়াই ধরি, তাহলে আমি সমীকরণটা কি পাই, এক্স প্লাস ওয়াই তারপর ইনটু এক্স প্রাইম প্লাস ওয়াই ইনটু এক্স প্লাস ওয়াই প্রাইম। এই সমীকরণটাকে মেইনলি কি করতে বলেছে, গ দাগে সরলীকরণ করতে বলেছে। তো প্রথমে তোমরা এফ এর মান বের করবে,
অর্থাৎ সমীকরণটা বের করবে লজিক ফাংশনটি এবং তারপর সেটা কি করবে, সরল করবে। ঘ দাগে বলেছে এফ এর সরলীকৃত মান সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো। এফ এর সরলীকৃত মান কি, সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো। তো তোমরা গ দাগে যে আনসারটা সরল করে পাবে সেটাকে কি করতে হবে, সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমরা জানি সার্বজনীন গেট কয়টি, দুইটি, একটা হলো ন্যান্ড গেট এবং আরেকটি হলো নর গেট। তো এখানে কোনো উল্লেখ করে দেয়নি যে সার্বজনীন গেটের ন্যান্ড দ্বারা বা নর দ্বারা বাস্তবায়ন করো, শুধু বলেছে সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো। তাই সুতরাং আমাদেরকে সরলীকৃত যে মানটি পাবো সেটাকে দুইটা গেট দ্বারাই বাস্তবায়ন করতে হবে, একটা ন্যান্ড দ্বারা আর একবার কি নর দ্বারা বাস্তবায়ন করতে হবে। এই ছিল আমাদের 4 ঘ। 4 খ দাগে একটু বলি। 4 খতে বলেছে মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা করো। তো মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে মেইনলি তোমাদের আমরা জানি এনকোডার এবং ডিকোডারের উল্টাটা করে, অর্থাৎ যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তো এখানে খ দাগে যেহেতু মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরের জন্য বলেছে, এটা কি বলেছে, একটা এনকোডারের কথা বলেছে। 5 নম্বরে কি বলেছে, এফজেএফএসসি এর দ্বাদশ নির্বাচনী পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী 87 হেক্সাডেসিমাল। এর মধ্যে বালক হলো 115 অক্টাল এতজন। বালিকাদের আইসিটিতে প্রাপ্ত গড় নাম্বার হলো 57.625। এটা বলেছে একটা দশমিক সংখ্যা। তো আমাদের গ দাগে কি বলেছে, বালিকাদের প্রাপ্ত গড় নম্বরকে বাইনারিতে রূপান্তর করো। তো বালিকাদের যে প্রাপ্ত গড় নাম্বার অর্থাৎ 57.625 ডেসিমাল, এটা ডেসিমাল সংখ্যাকে কিসে নিতে বলেছে, বাইনারিতে রূপান্তর করতে বলেছে। তারপর ঘ দাগে বলেছে 2 এর পরিপূরক ব্যবহার করে বালিকার সংখ্যা নির্ণয় করো। তো আমাদের মেইনলি ডিরেক্টলি বলে দিয়েছে 2 এর পরিপূরক ব্যবহার করে। এখন বালিকার সংখ্যা কিভাবে বের করব, আমাদের মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী 87 হেক্সাডেসিমাল থেকে বিয়োগ করব কত, মোট বালক সংখ্যা অর্থাৎ 115 অক্টাল। তাহলে 87 থেকে যদি 115 এটা 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, বালিকার সংখ্যা পেয়ে যাব। তো তোমরা অবশ্যই 2 এর পরিপূরক ব্যবহার করে 87 হেক্সাডেসিমাল থেকে 115 অক্টাল বিয়োগ করে সেটার মান নির্ণয় করবে। তারপর 6 নম্বরে কি বলেছে, 6 নম্বরে বলেছে এ বি ও সি 3 বন্ধু বাজারে গিয়ে যথাক্রমে এত টাকার এবং এত টাকার বই কিনলো। অর্থাৎ এ বি সি 3 বন্ধু, একটা বাইনারি ডিজিট এ বন্ধু কিনলো, অক্টাল ডিজিটের 75 হলো বি বন্ধু এবং D2 হেক্সাডেসিমাল হলো কি সি বন্ধু এত টাকার বই কিনলো। গ দাগে বলেছে এ ও বি এর বইয়ের দাম যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে একটা জিনিস খেয়াল করো, এ ও বি এর বইয়ের দাম যোগের মাধ্যমে পার্থক্য কথাটার মানে হলো বিয়োগফল নির্ণয়, তাই তো। অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করতে হয় কোনটির মাধ্যমে, আমরা সকলে জানি এটা 2 এর পরিপূরক ব্যবহার করে নির্ণয় করতে হয়। তো অবশ্যই তোমরা এ মাইনাস বি যেটা আছে এটা বিয়োগ করবে বা 2 এর পরিপূরকের মাধ্যমে এটার মানকে তোমরা নির্ণয় করবে আশা করি। তারপর ঘ দাগে বলেছে উদ্দীপকে 3 জনের বইয়ের মোট দাম কত হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাই তো, উদ্দীপকে 3 জনের বইয়ের মোট দাম কত। তো তোমরা প্রথমে এটা এর যে মানটা সেটা বাইনারিতে আছে, বি এর মানটা অক্টাল থেকে বাইনারিতে নিব এবং সি এর যে মানটি আছে বইয়ের দাম D2 এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিবে। তারপর 3টা যোগ করবে, বাইনারি যোগ, 3টা বাইনারি যোগ করার পরে যে আমরা ফলাফলটি পাবো সেটাকে কি করতে হবে, হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, তাহলে আমাদের ঘ দাগের আনসার পেয়ে যাব। তারপর 7 দাগে কি বলেছে, 7 দাগে বলেছে মিস্টার জেড স্যার ক্লাসে HTML প্রোগ্রামিং দেখাচ্ছিলেন, তিনি একটু ওয়েব পেজে logo.jpg নামক একটি ইমেজ যুক্ত করলেন যার সাইজ হলো কত 500x300 পিক্সেল। অতঃপর তিনি ছাত্রদের বললেন তোমরা এমন একটি HTML কোড লেখো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.mjfsc.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শন করা যায়। তারপর তিনি নিচের টেবিলটি
তৈরি HTML কোড লিখলো। তো এখানে নিচে একটা উদ্দীপকের টেবিলও দিয়েছে, তাই তো। গ দাগে দেখো কি বলেছে, ছাত্রদের HTML কোড কিরূপ হবে তা দেখাও এবং কোডটিতে যে অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। তো ছাত্রদের যে HTML কোড সেটা মূলত এক গড় ট্যাগ বা এ ট্যাগ ব্যবহার করে করতে হবে। প্রথমে এ ট্যাগ দিয়ে শুরু করে আমরা জানি href এর ভিতরে কি লিখব, এই ওয়েবসাইটের অ্যাড্রেস href ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশনের ভিতর লিখব www.mjfsc.edu.bd। তারপর অবশ্যই ইমেজ ট্যাগটা লিখব, যেহেতু আমাকে ইমেজের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর মাঝে দুইটা এ ট্যাগের মাঝে লিখব ইমেজ ট্যাগ, ইমেজ লিখে সোর্স ইকুয়াল টু কি logo.jpg, তারপর স্পেস দিয়ে লিখতে হবে কি এটার সাইজ, অর্থাৎ হাইট আর ওয়াইড, হাইট ইকুয়াল টু কত আর ওয়াইড ইকুয়াল টু কত এটা লিখবে, এই যে 500x300 বলে দেওয়া আছে। এবং তারপর লাস্টে অবশ্যই কি করবে, এই ট্যাগটি শেষ করবে। তারপর অবশ্যই বডি শেষ করবে এবং লাস্টে HTML শেষ করবে। এটাই হলো এটার কোড লিখবে প্রথমত, ছাত্রদের কোড। এবং বলেছে কোডটিতে যে অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। তোমরা বইয়ে যদি একটু খেয়াল করো, চ্যাপ্টার 4 অ্যাট্রিবিউট সম্পর্কে বলা হয়েছে, HTML অ্যাট্রিবিউট। সেটা হলো সাপোজ অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমরা যে href ব্যবহার করেছি এটি একটি অ্যাট্রিবিউট। ইমেজ ট্যাগের ভিতর আমরা ব্যবহার করেছি ওয়াইড আর হাইট, এটি একটি অ্যাট্রিবিউট। তারপর আমরা সোর্স ব্যবহার করেছি ইমেজ ট্যাগের ভিতর, এটি একটি অ্যাট্রিবিউট। অর্থাৎ অ্যাট্রিবিউট হলো কি কোনো একটা HTML কোডের কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা ডকুমেন্টকে যখন সেটা কি করে প্রভাবিত করে বিভিন্নভাবে ডিজাইন করতে, সেটা হলো অ্যাট্রিবিউট। তোমরা বই থেকে একটু দেখে নিও এ ব্যাপারে যে HTML অ্যাট্রিবিউটগুলা কি। তো প্রথমে ছাত্রদের ওই কোডটা লিখবে এবং কোডের অ্যাট্রিবিউট যে 3-4টা আছে ওটার ব্যাখ্যা দিবে একটু। হ্যাঁ, উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য HTML কোড লিখো। উদ্দীপকের টেবিল যেটা আছে অর্থাৎ স্টুডেন্ট ইনফো যে টেবিল, এই টেবিলটা তোমরা ইতিমধ্যে অনেকবার তৈরি করেছো, তোমাদের বইয়ে আছে। তো আশা করি এটা পারবে, খুবই সোজা একটা HTML কোড। তো তারপর 8 নম্বরে কি বলেছে, বলেছে নিচের উদ্দীপক পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। MJFSC এর ওয়েবসাইটে ডেটার মান পরিবর্তনশীল, নিয়মিত ডেটা আপডেট করা হয়। নির্বাচনী পরীক্ষার রুটিন, একটা রুটিন দিয়ে দিয়েছে তোমাদের, সাপোজ একটা টেস্ট পরীক্ষার রুটিন। তোমাদের প্রশ্নে গ দাগে দিয়েছে MJFSC ওয়েবসাইটের সাথে অন্য প্রকার ওয়েবসাইটের তুলনামূলক পার্থক্য লিখো। তো এই ক্ষেত্রে প্রথমত তোমাকে নির্বাচন করতে হবে যে MJFSC এর ওয়েবসাইটটা কোন প্রকারের, তাই না। MJFSC এর ওয়েবসাইট আমরা জানি ওয়েবসাইটের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, তারপর আছে তোমার ট্রি নেটওয়ার্ক, তারপর আছে তোমার লিনিয়ার কাঠামো আছে, তাই না। এরকম তোমাদের 4 ধরনের কাঠামোর কথা বলা আছে। কাঠামোগুলো হলো হায়ারার্কিক্যাল বা ট্রি, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, লিনিয়ার বা সিকুয়েন্স, হাইব্রিড বা কম্বিনেশন। তো তোমরা বই থেকে দেখলে বুঝতে পারবে যে তোমাদের ওয়েবসাইট, কলেজের যে ওয়েবসাইটটি আছে এটি হলো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। তো তোমরা মেইনলি এখানে প্রশ্নে যেটা বলেছে তোমাদের ওয়েবসাইটের সাথে অন্য কোনো প্রকার ওয়েবসাইটের তুলনামূলক পার্থক্য লিখো। অর্থাৎ তোমাদের হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইটের সাথে অন্য যে 3 প্রকার আছে 3 প্রকারের পার্থক্য লেখা লাগবে, তাই তো। অর্থাৎ 4 প্রকারেরই ওয়েবসাইটের কাঠামোর পার্থক্য তোমাদের লেখা লাগবে। কিন্তু প্রথমত অবশ্যই তোমাদের MJFSC যে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো এটা লিখতে হবে। হ্যাঁ, তারপর ঘ দাগে বলেছে উদ্দীপকের টেবিলের HTML কোড লিখো। তো এই টেবিলটা তোমরা HTML কোড আশা করি লিখতে পারবে, শুধুমাত্র এই টেবিলের HTML কোড লিখতে বলেছে। তো আসো এবার 9 দাগে কি বলেছে দেখা যাক। একাদশ শ্রেণীর শিক্ষার্থী মুক্তা
শিক্ষকের লিপ ইয়ার সম্পর্কে জানতে চাইলে বোর্ডে কিছু চিত্র এঁকে বুঝিয়ে দিলেন। পাভেল ফ্যাক্টরিয়াল সম্পর্কে জানতে চাইলে শিক্ষক একটি কম্পিউটারে সি ভাষায় প্রোগ্রাম লিখে বুঝিয়ে দিলেন। গ দাগে বলেছে শিক্ষকের চিত্রটি লিখো, অর্থাৎ শিক্ষক যে চিত্রটি এঁকেছিলেন সেটা কোন সম্পর্কে? লিপ ইয়ার সম্পর্কে। কোনো বছর আমরা ইতিমধ্যে শিখেছি কোনো বছর লিপ ইয়ার কিনা সেটার চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, জেনারেলি ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রের মাধ্যমে। তো তোমরা মেইনলি এখানে শিক্ষক যে চিত্রটা এঁকেছেন সেটা হলো কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা নির্ণয়ের প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। এটার হলো গ দাগের আনসার। গ দাগে বলেছে শিক্ষকের প্রোগ্রামিং সি ভাষায় কোড লিখো, অর্থাৎ শিক্ষক কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল সম্পর্কে জানতে চাইলে, অর্থাৎ কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের সি প্রোগ্রামটা তোমাদের লেখা লাগবে। তো এটা তোমাদের বইয়ে ডিরেক্ট দেওয়া আছে, আশা করি এখান থেকে হেল্প নিয়ে বুঝতে পারবে। পরে 10 নম্বরে যেটা আছে 10, 20, 30 ... 100, অর্থাৎ একটা ধারা দিয়ে দিয়েছে। গ দাগে বলেছে উদ্দীপকের ধারাটি তৈরির প্রবাহ চিত্র আঁকো। তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হলো এখানে কিন্তু ধারার যোগফল নির্ণয় করে দেখায়নি, অর্থাৎ 10 যোগ 20 যোগ 30 এটা করে দেখাই নাই, শুধুমাত্র ধারাটা দেখিয়েছে। সুতরাং তোমরা অবশ্যই সাম ইকাল টু সাম প্লাস এ করবে না, বা এস ইকাল টু এস প্লাস এ এটা করবে না, শুধুমাত্র এখানে একটা লুপ ব্যবহার করবে। অর্থাৎ তুমি যদি সাপোজ ফর লুপ ব্যবহার করো, তাহলে ফর লুপের প্রথম ভ্যালু কত? এ ইকাল টু 10, বা প্রথম ভ্যালু হলো 10, এবং এটা চলবে কত পর্যন্ত? এ লেস দ্যান ইকাল 100 পর্যন্ত চলবে, এবং বাড়বে কত করে? এর মান 10 করে বাড়বে, অর্থাৎ এ ইকাল টু এ প্লাস 10 10 করে বাড়বে। এবং নিচের প্রসেসটা হবে যখন এর মান 10 হবে তখন নিচে শুধুমাত্র প্রিন্ট করে দিবে প্রিন্টএফ এ, তারপর আবার এর মান 10 বাড়বে, 10 বেড়ে হবে কত? 20, তারপর আবার এর মান প্রিন্ট করবে, অর্থাৎ প্রতিবার এর মান বাড়ার পরে সেটাকে প্রিন্ট করবে, অবশ্যই কখনোই যোগ করবে না। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। তো এটা বলেছে এটা তৈরির জন্য যে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট সেটা আঁকতে হবে। সো প্রবাহ চিত্র তোমাদের অবশ্যই যোগ করে দেখাবে না, শুধুমাত্র ধারাটা তৈরির জন্য যে প্রবাহ চিত্র হয় সেটাই করবে। তো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবে। ঘ দাগে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটি ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি ভাষায় কোড লিখো। হ্যাঁ, অর্থাৎ আমরা একটু আগে আমি যে বর্ণনা দিলাম ফর লুপের মাধ্যমে এটা, তো এটা ডু হোয়াইল লুপ ব্যবহার করে শুধুমাত্র করবে। অর্থাৎ ডু হোয়াইল লুপের ভিতর প্রথমে ডু এর পরে লিখবে কি? প্রিন্টএফ এ। যেহেতু ডু লুপের বাইরে তুমি লিখে আসবে এ ইকাল টু 10, অর্থাৎ প্রথম ভ্যালুটা যে 10 সেটা লিখে আসবে, এবং তারপর ডু এর ভিতরে প্রিন্টএফ করবে এ এর মান, অর্থাৎ প্রিন্টএফ এ। তারপর আবার নিচে লিখবে কি? এ ইকাল টু এ প্লাস 10, অর্থাৎ এর মান 10 করে বাড়বে, এবং লাস্টে ওয়াইলের ভিতর যে কন্ডিশনটা লিখবে সেটা অ্যাজ ইউজুয়াল এ লেস দ্যান ইকাল 100, অর্থাৎ এর মান 100 পর্যন্ত চলবে। তো এইভাবে লুপটা চলতে থাকবে, বারবার এর মান প্রিন্ট হবে এবং 10 করে বাড়বে। কখনো এখানে কি করবে না, আবারও বলছি, কখনো যোগ করে দেখাবে না। তো এই ছিল মোটামুটি তোমাদের আইসিটি বিষয়ের যে হোপ টিউটোরিয়াল সেটার উপর একটা রিভিউ। আশা করি তোমরা সকলে এটা দেখলে বাকি প্রশ্নগুলো সলিউশন করতে পারবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের মতো করে যাতে সুবিধা হয়। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু না বুঝতে পারলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর জ্ঞানমূলক অনুধাবনমূলক আমি বর্ণনা করলাম না, এটা তোমাদের আশা করি সকলে, যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ার কথা, অলরেডি এ সম্পর্কে পড়ানো হয়েছে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।